প্রিয় ছাত্ররা, আমরা এখনো পর্যন্ত প্রায় 9খানি ক্লাস করেছি এবং 9টি ক্লাসে আমরা ব্যাকরণের প্রথম দুটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের এই পরবর্তী যে অধ্যায়, তৃতীয় অধ্যায়ে আমরা জানি প্রত্যেকেই যে সেখানে আছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ। এই অধ্যায়টি সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করব। এই অধ্যায়টি আলোচনা শুরু করার আগে এই যে শব্দরূপ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে শব্দ এবং রূপ বা শব্দের যে রূপ, তার আগে আমরা শব্দ কাকে বলে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। যে শব্দ বলেছিলাম কি, যে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে, তাকে আমরা বলেছিলাম শব্দ। আজকে আমরা জানবো যে শব্দ আমরা কিভাবে গঠিত হয় সেটা আমরা জেনেছি। এবার শব্দ গঠিত হওয়ার পর সেটা কিভাবে কাজে লাগে বা সেটা ব্যাকরণে কিভাবে প্রয়োগ হয়। তাই এই শব্দের রূপ বিশ্লেষণ বা এই অধ্যায়টি আমাদের যে তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে শব্দের সঙ্গে জড়িত একটি বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাক্য। বাক্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ এবং বিভক্তি, অনুসর্গ বা উপসর্গ। এই প্রসঙ্গগুলি পরপর যেরকম ধাপে ধাপে আসবে আমরা ঠিক সেরকমভাবে আলোচনা করব। তাই এই যে শব্দরূপ, এটাকে বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে বাক্য কাকে বলে। ঠিক যেরকমভাবে আমরা জেনেছি যে কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা শব্দ বলি। ঠিক একই রকমভাবেই যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে এবং একটি নির্দিষ্ট অর্থ বা মনের ভাবকে প্রকাশ করে, তাকে আমরা বলবো বাক্য। কতগুলি শব্দ পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু বাক্য হয় না, তাদের মধ্যে থেকে একটা নির্দিষ্ট ভাব প্রকাশিত অবশ্যই হতে হবে। যেমন বইয়ে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে, সুরঞ্জনা ভালো মেয়ে। এটি একটি বাক্য। আবার যদি আমরা আরেকটু ভালোভাবে বলি যে সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো, এটিও একটি বাক্য। দুটি বাক্যের মধ্যেই আমরা যদি একটু লক্ষ্য করি যে একটি বাক্য মাত্র 3টি শব্দ দিয়ে একটা বাক্য গঠিত হয়েছে, সেখানে শব্দগুলির সঙ্গে কিন্তু পদ মিশ্রিত, শব্দগুলি পদে পরিণত হয়ে বাক্যে ব্যবহৃত হয়েছে। এই যে পদ প্রসঙ্গটি আসলো, এই পদ বলতে আমরা কি বুঝি, পদ কি আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় আলোচনা করেছি, আমরা পঞ্চম শ্রেণীতেও জেনেছি। পদ বলতে আমরা কি বুঝি, যে শব্দ যখন বাক্যে ব্যবহারের উপযোগী হয়, অর্থাৎ বিভক্তি যুক্ত হয়ে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলি পদ। একটু যদি অন্যরকমভাবে বলি, তাহলে বিষয়টা ঠিক এরকম হচ্ছে যে একটি শব্দকে আমরা যখন বাক্যে প্রয়োগ করছি, সেই প্রয়োগ করার উপযোগী হতে হলে তাকে অবশ্যই পদে পরিণত হতে হবে। সেটা কিভাবে পরিণত হয়, পদে পরিণত হচ্ছে, সেটা মূলত বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হচ্ছে। অর্থাৎ পদ কাকে বলে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, যে শব্দ যখন, এক কথা যদি আমরা বলি, শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যের মধ্যে বসে, তখন তাকে আমরা বলি পদ। এই পদগুলি মূলত দুই প্রকার, যথা নামপদ এবং ক্রিয়াপদ। নামপদ কাকে বলে, যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয়, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকেই আমরা বলি নামপদ। আবার ঠিক একই রকমভাবে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে আমরা বলি ক্রিয়াপদ। অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেই সমস্ত পদকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। এবার এই পদ বলতে গিয়ে আমাদের কাছে যে প্রসঙ্গটা আসলো, যে বিভক্তি বলে একটি শব্দ আমরা একটু আগে শুনলাম, যে শব্দ যখন বিভক্তি যোগে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা পদ বলেছি। এই যে বিভক্তি, এটি কি, বা বিভক্তি বলতে আমরা কি বুঝি, এই প্রসঙ্গে এবার আমরা আসবো। যে বিভক্তি বলতে আমরা বুঝি যে একটি বাক্যের মধ্যে, আমরা যেমন একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো। এখানে সুরঞ্জনার সঙ্গে র বা বইয়ের সঙ্গে তে, কবিতাগুলি বেশ ভালো, এই যে শব্দগুলির সঙ্গে বিভিন্ন মূল শব্দের সঙ্গে শব্দাংশ যুক্ত হয়েছে এবং পারস্পরিক একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, যেটাকে আমরা বলি অন্বয় সাধন করেছে, সেটাকে আমরা মূলত বলি বিভক্তি। তাহলে এই বিভক্তি বিষয়টিকে কি যদি একটু আমরা সংজ্ঞার মাধ্যমে যদি আলোচনা করি, তাহলে প্রসঙ্গটি ঠিক কীরকম দাঁড়াবে, যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে
অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের আমরা বলি বিভক্তি। কি বললাম, যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে, অর্থাৎ বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য, অর্থাৎ একটি শব্দের সঙ্গে অন্য শব্দের বা বাক্যের গঠনকে এবং একটি নির্দিষ্ট ভাব প্রকাশের জন্য, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে সমস্ত শব্দাংশগুলো যুক্ত করা হয় বা যে সকল বর্ণগুলো যুক্ত হয় সেগুলোকেই আমরা বলি বিভক্তি। এই বিভক্তিগুলো মূলত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করে। কিভাবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করে, যখন আমরা এগুলি উদাহরণ সহযোগে দেখব তখন নিশ্চয়ই বুঝতে পারবো। একটি যদি উদাহরণ দিয়ে বলি, যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে আমি একটি বাক্য বললাম, এই বাক্যের মধ্যে যদি আমি প্রত্যেকটা শব্দগুলোকে লক্ষ্য করি বা পদগুলোকে লক্ষ্য করি, যেহেতু এগুলো বিভক্তি যুক্ত হয়ে বাক্যে প্রয়োগ হয়েছে বা বাক্যে বসার মতো উপযোগী হয়েছে, তাই এগুলি সবটাই পদ। এই পদগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে শব্দ ছিল যে ছাদে, ছাদ যুক্ত হয়ে, অর্থাৎ ছাদ শব্দের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়েছে, যার ফলে হয়েছে ছাদ, অর্থাৎ এই ছাদে এখানে এটা এ বিভক্তি। এবং মা, আমরা আপেক্ষিকভাবে মনে করি মায়ের সঙ্গে তো কোনো শব্দ যুক্ত হয়নি, কিন্তু যেহেতু এটা অনেক সময় আমরা লক্ষ্য করব যে কোনো কোনো শব্দের সঙ্গে কিন্তু কোনো অর্থগত বা চেহারাগত কোনো শব্দের কিন্তু পার্থক্য থাকে না, কিন্তু সেই শব্দটি যখন বাক্যে বসে তখন সেটাকে আমরা বলি শূন্য বিভক্তি। অর্থাৎ মায়ের সঙ্গে আছে শূন্য বিভক্তি, এবং শিশুকে, মূল শব্দ হচ্ছে শিশু, তার সঙ্গে যুক্ত হয়েছে কে, এই কে শব্দটা হচ্ছে বিভক্তি। অর্থাৎ এই যে বাক্যগুলির মধ্যে আমরা দেখলাম ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই পদগুলির সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করেছি এ শূন্য বিভক্তি এবং কে বিভক্তি যুক্ত হয়েছে। অর্থাৎ এই যে বিভক্তিগুলো আমরা বললাম এক্ষুনি, যে শূন্য বিভক্তি, এই শূন্য বিভক্তিটি নিয়ে যদি একটু আলাদা করে বলতে হয় তাহলে প্রসঙ্গটা ঠিক এরকম দাঁড়াবে, যে যে সকল বিভক্তি পুরো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের কোনো রকম আকারগত বা চেহারাগত কোনো পরিবর্তন হয় না বা অর্থগত কোনো পরিবর্তন হয় না, অথচ শব্দগুলি বাক্যে বসার উপযোগী হয়, তখন তাকে আমরা বলি শূন্য বিভক্তি। অর্থাৎ এই শব্দগুলি যখন এই শূন্য বিভক্তি যোগে পদে পরিণত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, সেই সমস্ত শব্দগুলিকে বা পদগুলিকেই আমরা বলি শূন্য বিভক্তি প্রচলন ঘটেছে। যেমন আমরা যে বইটি আমরা একটু আগে বললাম একটি উদাহরণ, সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো। এখানে আমরা যদি লক্ষ্য করি, এই ভালো শব্দটি কিন্তু বাক্যে যখনই প্রয়োগ হয়েছে তখন সেটি পদে পরিণত হয়েছে, এবং এর সঙ্গে কিন্তু কোনো শব্দাংশ বা কোনো বর্ণ যুক্ত হয়নি, এটা মূলত শূন্য বিভক্তিতে পরিণত হয়ে বাক্যে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে উদাহরণ সহযোগে বিশ্লেষণের পর যদি আমরা বিভক্তি কি বিষয়টি এক কথায় বলতে যাই, তাহলে বিভক্তি সব বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে। স্পষ্ট বোঝা গেল? যদি আমি বুঝতে না পারি আমি আরও একবার বলছি, যে বিভক্তি বাক্যের মধ্যস্থিত বা বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, এটা হচ্ছে মূল কথা, এবং বাক্যের অর্থকে নির্দিষ্ট করে। আমরা প্রথমেই বলেছিলাম যে কতগুলো শব্দ পাশাপাশি বসে এবং যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলেছিলাম বাক্য। তারপর আমরা জেনেছিলাম যে শব্দগুলি বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয় এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, যার ভিত্তিতে আমরা এটুকু বলতে পারি যে বিভক্তি বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থকে নির্দিষ্ট করে, তাকে আমরা বলি বিভক্তি। এবং সেই জন্য বাংলা বাক্য হচ্ছে বিভক্তি প্রধান। কেন বিভক্তি প্রধান? মূলত এই বিভক্তিগুলির জন্যই কিন্তু শব্দগুলির মধ্যে একটা বা পদগুলির মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হয় এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এখনো পর্যন্ত যে প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করলাম, যদি একটু আরেকবার পর্যালোচনা করি তাহলে বিষয়গুলো ঠিক এরকম দাঁড়াচ্ছে, যে শব্দরূপ, অর্থাৎ শব্দের রূপ বিশ্লেষণ করতে গিয়ে আমরা বলেছি যে শব্দ কাকে বলে, যেটা আমরা আগামী অধ্যায়ে পড়েছি, শব্দ বলতে কি বুঝি, যেখানে আমরা বলেছিলাম যে কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে বা বর্ণ সমষ্টি যখন একটি অর্থবোধক হয় বা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বা মনে ভাব প্রকাশ করে, তাকে আমরা শব্দ বলেছিলাম। সেই শব্দগুলিকে কিভাবে বাক্যে প্রয়োগ করি, কিভাবে শব্দগুলি বিভক্তি যোগে বাক্যে পদে পরিণত হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর পদ কাকে বলে আমরা বলেছি যে শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে
বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলেছি পদ। তারপরেই এই যে বিভক্তি প্রসঙ্গটি যখনই অবতারণ হয়েছে, তারপর আমরা আলোচনা করেছি বিভক্তি বলতে কি বুঝি। সেখানে আমরা বলেছিলাম যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, তাদেরকে আমরা বলেছিলাম বিভক্তি। বিভক্তির প্রধান বৈশিষ্ট্য কি আমরা সেটাও বলেছিলাম, যে বিভক্তিগুলি সাধারণত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করে। তারপর আমরা একটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে এই যে ছাদে বা মা শব্দটি বা শিশুকে শব্দগুলির পদগুলির মধ্যে কিভাবে বিভক্তি যুক্ত হয়েছে এবং মূল শব্দ থেকে কি সঙ্গে কিভাবে বিভক্তিটি যুক্ত হয়ে এগুলি পদে পরিণত হয়েছে, এবং এই যে বাক্যটির মধ্যস্থিত যে সব পদগুলি আছে তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করেছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা বলেছি যে বিভক্তিকে যদি আমরা এক কথাই বলতে চাই, তাহলে বিভক্তি মূল বিষয়টি দাঁড়ায় কি, যে বিভক্তি বাক্যের মধ্যস্থিত বা বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে। বাক্যের মধ্যস্থিত শব্দগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করছে এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এবং তারপরে আমরা বলেছি এই জন্যই বাংলা বাক্যগুলি প্রধানত বিভক্তি প্রধান হয়। এর থেকে বোঝা যায় যে বিভক্তি বলতে আমরা কি বুঝি। এরপর আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভক্তির শ্রেণীবিভাগ। এটি আমরা সকলেই কম বেশি জানি যে বিভক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং অপরটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তিকে কিন্তু নাম বিভক্তি বলা হয়, বা শব্দ বিভক্তির অপর নামই হচ্ছে নাম বিভক্তি। শব্দ বা নাম পদের সঙ্গে যদি আমরা একটু শব্দ বিভক্তি কাকে বলে সেই প্রসঙ্গে আসি, তাহলে বিষয়টি ঠিক এরকম দাঁড়ায় যে শব্দ বা নাম পদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা বলি শব্দ বিভক্তি। শব্দ বা নাম পদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা বলছি শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। যদি একটি উদাহরণ সহযোগী বিষয়টি বলি, যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এক্ষেত্রে এই যে ভিক্ষুক মূল শব্দটি তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ ভিক্ষুক একটি শব্দ, তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কে বিভক্তি। এই বিভক্তিগুলিরও নানা রকম উদাহরণ আছে যেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তারপরের যে প্রসঙ্গ দ্বিতীয় যে ভাগটি আছে সেটাকে আমরা বলেছিলাম ক্রিয়া বিভক্তি, বা ক্রিয়া বিভক্তি অনেক সময় আমরা ধাতু বিভক্তিও বলি। সেটা মূলত ধাতু কাকে বলে আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম, যে ক্রিয়াপদের যে মূল অংশ বা সার তাকে আমরা বলি ধাতু, যাকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। ধাতুকে আমরা সাধারণত রুট ওভার চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাই সেই ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাকে আমরা বলি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকেই আমরা বলি ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। যেমন রাম আজ বাড়ি যাবেন। রাম একজন ব্যক্তি, তিনি তার কর্মস্থলে থাকেন, সেখান থেকে তিনি বাড়ি ফিরবেন। এই যে যাবেন, এটা একটা ক্রিয়াপদ, অর্থাৎ যাইবেন বা যা যুক্ত বেন, এই যে ক্রিয়ার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, যার ফলে এটি একটি উল্লেখযোগ্য ক্রিয়া বিভক্তির উদাহরণ। ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদের আমরা বলেছি ক্রিয়া বিভক্তি। তাহলে একটু যদি আমরা আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি, বা বাংলা ব্যাকরণের যে মূল অংশগুলি আছে সেগুলির সঙ্গে যদি আমরা বিভক্তির যে যোগ সেটাকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে শব্দ বিভক্তির সঙ্গে কারকের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে। বাংলা ব্যাকরণের যে উল্লেখযোগ্য বিষয় যেটা আমি বললাম, যে শব্দ বিভক্তির সঙ্গে মূলত যুক্ত আছে কারকের, যেটা তোমরা পরবর্তী শ্রেণীতে সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে গিয়ে আরো ভালোভাবে পড়বে। কারক কি, কারক বলতে কি বুঝি, বা কারকের প্রকারভেদ, কারকের সঙ্গে বিভক্তির যে সংযোগ, সেই সম্পর্কে পরবর্তী ক্লাসে, এখন ষষ্ঠ শ্রেণীতে খুব বেশি জানার প্রয়োজন নেই, তাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আর ক্রিয়া বিভক্তিগুলো মূলত কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধে আলোচনা করে। এই ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তিগুলি কাল ও পুরুষ, যেটা তোমরা পুরুষ কিছুটা পড়েছো আগের শ্রেণীতে, এবং কাল তোমরা পড়বে পরবর্তী সপ্তম শ্রেণীতে গিয়ে। সেখানে আমরা আলোচনা করব যে ক্রিয়া বিভক্তির সঙ্গে কিভাবে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে।
আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। তার আগে আরেকবার দেখে নেব যে আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করলাম, এবং এই যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলির মধ্যে যদি তোমাদের কোনো রকম কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, এবং যাতে আমি পরবর্তী ক্লাসে গিয়ে সেগুলো আলোচনা করতে পারি। তাহলে আজকের যে বিষয়গুলি আমরা এখনো পর্যন্ত পড়লাম সেটা মূলত হচ্ছে শব্দ কাকে বলে, বা শব্দের রূপ বলতে আমরা কি বুঝি, বাক্য কাকে বলে, পদ বলতে আমরা কি বুঝি, বা তারপর আমরা আলোচনা করেছি বিভক্তি বলতে কি বুঝি, বা বিভক্তি প্রধান বৈশিষ্ট্য কি, উদাহরণ সহযোগে বিভক্তি বলতে কি বুঝি যদি লিখতে বলা হয় সেটাও আমরা আলোচনা করেছি। তারপর আমরা বলেছি বিভক্তির শ্রেণীবিভাগ, যেখানে আমরা তার আগে আমরা বলেছিলাম পদের শ্রেণীবিভাগ, যেখানে আমরা বলেছিলাম যে নামপদ এবং ক্রিয়াপদ, পদকে দুভাগে ভাগ করা যায়। তারপর আমরা বিভক্তির শ্রেণীবিভাগ করেছি, সেখানে আলোচনা করেছি শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি নিয়ে। এই প্রসঙ্গগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। যদি এর মধ্যে থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের মতামত জানাবে। আজকের পাঠ এই পর্যন্তই, আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজকের পাঠ এখানেই শেষ করছি।